হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম সোসাইটি অফ দ্য স্নো। এটি মূলত একটি অ্যাডভেঞ্চার সার্ভাইভাল মুভি যেখানে সত্য ঘটনায় অবলম্বনে তৈরি একটি মুভির গল্প জানাবো। এই গল্পটা এতটাই অবাক করার মতো যে আপনি বিশ্বাসই করতে চাইবেন না পৃথিবীতে এমন কিছু ঘটতে পারে। মূলত 1972 সালে উরুগুয়ের চিলির রাজধানী সান্তিয়াগো থেকে একটি রাগবি ম্যাচ খেলার জন্য বরফে জমা উঁচু উঁচু হিমালয় পর্বত পাড়ি দেওয়ার সময় আন্দিজের বরফের উপর একটি প্লেন ক্র্যাশ করে, যে প্লেনের মধ্যে 40 জন প্যাসেঞ্জার এবং 5 জন ক্রু মেম্বার ছিল। প্লেন দুর্ঘটনার পর কিছু বুঝে ওঠার আগেই রাত নেমে আসে। রাতে সেখানকার টেম্পারেচার -30 ডিগ্রি হয়ে যায়। শুরু হয় পানি খাবার ছাড়া তাদের বেঁচে থাকার লড়াই। বেঁচে থাকার জন্য তাদের কি কি খেতে হয় সেটা শুনলে আপনি শিউরে উঠবেন। দিন যত বাড়তে থাকে তাদের বেঁচে থাকাও তত কঠিন হতে থাকে। একের পর এক মারা যেতে থাকে তাদের প্রিয়জনরা, কেউ ঠান্ডায়, কেউ খাবারের অভাবে, আবার কেউ অসুস্থ হয়ে। তবে যারা বেঁচে থাকে তারা প্রকৃতির ভয়ানক রূপের কাছে আটকা পড়ে যায়, যেখানে উদ্ধারকারীরাও উদ্ধারের আশা ছেড়ে দেয়। প্রকৃতি যেন তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তবে 45 জন মানুষের মধ্যে শেষ পর্যন্ত কতজন সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল, কিভাবেই বা খুঁজেছিল তারা উদ্ধার পাওয়ার পর, সেটাই দেখবো আমরা এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানকভাবে সার্ভাইভ করা কিছু মানুষের জীবনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় উরুগুয়ের একটি রাগবি খেলার মাঠ থেকে, যেখানে দুই পক্ষের মধ্যে অনেক সিরিয়াসভাবে রাগবি খেলা হচ্ছিল। গোলের ভিতর থেকে বল বের করে গোল করার জন্য রবার্তো নামের এই ছেলেটির কাছে বল পাস করে। তখন রবার্তোকে বলা হয় তার পাশে নান্দোকে বল পাস করে দিতে, কিন্তু সে বল পাস না করে নিজে একাই গোল দেওয়ার জন্য দৌড়ায়। তখন অপর পাশের টিম তার হাত থেকে বল নিয়ে নেয়, যার ফলে তারা ম্যাচ হেরে যায়। তারপর তারা ক্লাবে এসে রবার্তোকে শাসাতে শুরু করে। তখন রবার্তো বলে, সামান্য একটু ভুলের জন্য আমাকে শাসাচ্ছ, অথচ আগের চ্যাম্পিয়ন ম্যাচটা আমার জন্যই জিতেছো। তখন তাদের দলের মার্সেলো এসে বলে, খেলার কথা ছাড়ো, ট্রাভেলের টাকা আজকের ভিতরই জমা দিতে হবে, আজকেই লাস্ট ডেট, প্লেনে এখনো অনেক সিট খালি, তাই যারা যারা যাবে তারা আমার সাথে যোগাযোগ করো। আসলে মার্সেলো ছিল তাদের রাগবি দলের ক্যাপ্টেন। তখন তারা সবাই মিলে ডিসিশন করে যারা যারা যাবে তাদের লিস্ট তৈরি করে। কিন্তু হঠাৎ করে নোমা বলে, সামনে আমার ফাইনাল এক্সাম, এখন আমি কিভাবে ট্যুরে যাই? তখন পাঞ্চু বলে, বাইরে তুমি হরতাল দেখতে পাচ্ছ, দেশের এমন পরিস্থিতিতে তোমার পরীক্ষা 2-3 মাস পিছিয়ে দেবে। তখন গাস্তন বলে, না গেলে তুমি অনেক কিছু মিস করবে, রাগবি খেলার ম্যাচটা তো মিস করবেই, তাছাড়া সান্তিয়াগো অনেক সুন্দর একটি রাজ্য যেখানে ঘোরার জায়গার অভাব নেই, তাছাড়া এরকম সুযোগ সবসময় আসে না। তারপর নোমা অনেকটা ভেবেচিন্তে রাজি হয়ে যায়। তার পরের দিন তারা সবাই মিলে এক এক করে উরুগুয়ের মন্টেভিডিও এয়ারপোর্টে চলে আসে। এরপর মার্সেলোর লিস্টের দিকে তাকিয়ে সবাই এসেছে কিনা তা দেখে নেয়। তারপর তারা ফ্লাইট 571 প্লেনের কাছে চলে যায় এবং সেখানে ফটো তুলে। সেখানে তাদের ক্লাবের 19 জন খেলোয়াড় ছিল, তাদের আত্মীয় স্বজন এবং প্লেনের ক্যাপ্টেন সহ টোটাল 45 জন যাত্রী ছিল। এরপর তাদের প্লেন ছেড়ে দেয় চিলির সান্তিয়াগোর উদ্দেশ্যে। প্লেনে তারা সবাই বেশ আনন্দ নিয়ে মজা করতে থাকে। প্লেন চলার কিছু সময় পর হঠাৎ করে তুষারময় আন্দিজের হিমালয়ের উপর দিয়ে যাওয়ার পথে তাদের প্লেনটি একটু কেঁপে নিচে নেমে যায়, যার ফলে তারা ভয় পেয়ে যায়। তখন তাদের ভিতর থেকে একজন বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ট্রাবুলেন্সের জন্য এমনটা হয়েছে। তখন তারা তাকে জিজ্ঞাসা করে, এই ট্রাবুলেন্সটা আবার কি? তারপর সে তাদের খাতায় এঁকে প্র্যাকটিক্যালি বোঝানো শুরু করে এবং বলে, আমাদের নিচে এখন উঁচু উঁচু হিমবাহ রয়েছে, যার জন্য বায়ুতে এক প্রকার অনিয়মিত প্রবাহ সৃষ্টি হয়, যার ফলে প্লেন এক বা একাধিকবার মারাত্মক ঝাঁকুনি লাগতে পারে। তাছাড়া প্লেন অনেকটা নিচেও নামতে শুরু করে, এটাকেই ট্রাবুলেন্স বলে। তখন তাদের প্লেনের ক্যাপ্টেন অ্যানাউন্স করে সবাইকে সিট বেল্ট পরে নিজেদের জায়গায় বসার জন্য। তাদের প্লেনের ঝাঁকুনি যেন থামছিলই না, প্লেন প্রচন্ড গতিতে নিচের দিকে নামতে শুরু করে। প্লেনের ক্যাপ্টেন প্লেনকে উপরে ওঠানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তুষারের জন্য তারা সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর তুষার কাটিয়ে উঠলে প্লেনের ক্যাপ্টেন দেখতে পায় প্লেনের সামনে অনেক বড় একটি হিমবাহ, যার সাথে প্লেনটি ধাক্কা খেতে চলেছে। তখন প্লেনের ক্যাপ্টেন অনেক চেষ্টা করছিল প্লেনকে পাহাড়ের উপর দিয়ে নিয়ে যেতে, তবে শত চেষ্টার পরেও চালকের সমস্ত কষ্ট বৃথা যায়। এরপর প্লেনের পিছনের অংশ সোজা গিয়ে আন্দিজে সেই বরফে জমা বিশাল হিমবাহতে আঘাত করে এবং প্লেনটি দুটি ভাগ হয়ে যায়, যার ফলে প্লেনের পিছনের অংশ পাহাড়ের এপাশে এবং সামনের অংশ পাহাড়ের ওপাশে চলে যায়। প্লেন এতই জোরে এসে আঘাত করে যার ফলে সামনের অংশ গড়িয়ে অনেকটা দূরে গিয়ে বরফের একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়। কিন্তু প্লেন গড়ানোর সময় পেছন থেকে তাদের বন্ধু গাস্তন সহ টোটাল 4 জন প্লেনের পিছনের অংশের সাথেই পাহাড়ের ওপাশে চলে যায়, কিন্তু বাকি সবাই পাথরের সঙ্গে এত জোরে ধাক্কার ফলে পেছন থেকে সামনে চলে আসে। ফলে একজন একজনের সঙ্গে ধাক্কা খেয়ে তারা সবাই প্রচন্ড আঘাত পায়, ফলে তাদের সকলের জ্ঞান চলে যায়। কিছুক্ষণ পর একে একে সবার জ্ঞান ফিরতে শুরু করে।
এবং তারা প্রত্যেকেই প্রচন্ড আঘাতগ্রস্ত ছিল। তারা সবাই প্রচন্ড হতাশ হয়ে যায় এবং একজন অন্যজনকে সাহায্য করতে এগিয়ে আসে। সেখানে তাদের সাথে থাকা অ্যালভারো মানজিনোর দুটি পা ভেঙে যায়। তখন রবার্তো এসে তাকে পা ঠিক করে দেয়। আসলে রবার্তো ছিল একজন মেডিকেল স্টুডেন্ট। এরপর তারা সবাই প্লেনের ক্যাপ্টেনের কাছে যায়, কিন্তু ক্যাপ্টেনের অবস্থা প্রচন্ড খারাপ ছিল। তারা ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে রেডিও কিভাবে কাজ করে, কিন্তু ক্যাপ্টেন কোনো কথাই বলতে পারছিল না। তারা রেডিও চালু করে কন্ট্রোল রুমের সাথে কথা বলার অনেক চেষ্টা করছিল। এভাবেই সেদিন রাত হয়ে যায়। রাতে তাদের অবস্থা আরো খারাপ হতে শুরু করে। প্রচন্ড ঠান্ডায় তারা একজন অন্যজনকে জড়িয়ে ধরে। অল্প সময়ের মধ্যে সেখানকার টেম্পারেচার -30 ডিগ্রি হয়ে যায়। রাত যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তারা সবাই ভাবতে থাকে প্লেন দুর্ঘটনায় তো তারা বেঁচে গিয়েছে, কিন্তু ঠান্ডা থেকে মনে হয় বাঁচবে না। এভাবেই প্রচন্ড কষ্টে তারা রাত কাটায়। সকালে যখন প্লেনের জানালা দিয়ে সূর্যের আলো আসছিল, তখন আস্তে আস্তে সবাই উঠতে শুরু করে এবং দেখতে পায় যাদের অবস্থা অনেক খারাপ ছিল তাদের ভিতর অনেকেই মারা গিয়েছে। তারা ঠান্ডায় পুরোপুরি জমে গিয়েছে। তাছাড়া যারা বেঁচে ছিল তাদের অবস্থাও অনেক খারাপ ছিল। তারা প্লেন থেকে বের হয়ে বাইরে রোদে এসে বসে। তখনই হার্লি বলে যারা মারা গিয়েছে তাদের কি করব। এখানে মার্সেলো যেহেতু তাদের রাগবি দলের ক্যাপ্টেন ছিল, তাই মার্সেলো সবাইকে বলে অসুস্থদের উপর আমাদের আরো বেশি নজর দিতে হবে। তখন তারা সবাই মিলে অসুস্থদের বাইরে বের করে, যাতে তারা সূর্যের আলোতে একটু শান্তি অনুভব করে। আর যারা মারা গিয়েছিল তাদের প্লেন থেকে বের করে সবাইকে একসাথে রেখে দেওয়া হয়। মার্সেলো তখন কোকোকে বলে এখানে যতগুলো ব্যাগ আছে প্রত্যেকটি ব্যাগ থেকে যা খাবার পাবে তা একসাথ করো। তারপর তারা সবাই মিলে একসাথে খেতে শুরু করে, কিন্তু খাওয়া অবস্থায় তারা হঠাৎ একটি প্লেনের শব্দ পায়। তখন তারা চিৎকার করতে শুরু করে, কিন্তু তারা প্লেনটিকে দেখতে পায় না। তারা যেন বেঁচে থাকার হাল ছেড়ে দেয়। তখন মার্সেলো তাদের সবাইকে ভরসা দিতে শুরু করে। মার্সেলো বলে আমাদের উদ্ধারকারীরা অবশ্যই উদ্ধার করতে আসবে, তাই আমাদের সবাইকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে। এখন তারা সবাই মার্সেলোর কথা শুনে একটু মোটিভেট হয়। এভাবেই সেদিন রাত নেমে আসে। তারা সবাই প্লেনের রাত কাটানোর জন্য তাদের সাথে থাকা ব্যাগ কাপড় চোপড় দিয়ে প্লেনের ভাঙা অংশ আটকিয়ে দেয়, যেন রাতে ঠান্ডা একটু কম লাগে। পরের দিন যখন সকাল হয় তখন হঠাৎ করে নান্দোর জ্ঞান ফিরে আসে। একটানা 3 দিন জ্ঞান না থাকায় নান্দো প্রচন্ড খিদায় তার পাশে থাকা বরফ খেতে শুরু করে। বরফ খেলে ক্ষতি হবে দেখে রবার্তো নান্দোকে বরফ খেতে দেয় না। তখন নান্দোর হঠাৎ তার বোন সুসি ও তার মায়ের কথা মনে পড়ে। সে সুসির পাশে গিয়ে সুসিকে জড়িয়ে ধরে, কিন্তু সুসির অবস্থা অনেক খারাপ ছিল। তারপর সে তার মায়ের কথা জিজ্ঞাসা করলে রবার্তো বলে তার মা মারা গিয়েছে। তখন সে মনে করতে থাকে সে তো তার বাবাকে কথা দিয়েছে যে সে তাদের খেয়াল রাখবে, কিন্তু সে তার মাকে বাঁচাতে পারেনি, আর তার বোন আস্তে আস্তে মৃত্যুর মুখে যাচ্ছে। এরপর তারা সবাই প্লেন থেকে বাইরে বেরিয়ে রোদে আসে। তখন হঠাৎ ঠিক আগের দিনের মতো তারা আরো একটি প্লেনের আওয়াজ শুনতে পায়। তবে এবার তারা প্লেনটিকে দেখতেও পেয়েছে। তারা প্লেন থেকে ভেঙে যাওয়া কাচের টুকরো দিয়ে সূর্যের আলোর সাহায্যে তারা প্লেনকে সংকেত দিতে শুরু করে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। তারা সবাই ভেবেছিল প্লেন থেকে হয়তো তাদের সবাইকে দেখেছে। তারা প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর তারা প্লেনের ভিতরে এসে যারা খুব অসুস্থ ছিল তাদের আরো বেশি যত্ন করতে শুরু করে, যাতে তারা সবাই মিলে একসাথে বেঁচে ফিরতে পারে। তখনই হঠাৎ তারা আরো একটি প্লেনের শব্দ শুনতে পায়, কিন্তু এবার প্লেনটিকে দেখতে পাচ্ছিল না। তখন তারা বুঝতে পারে আগের প্লেনটি থেকে তাদের দেখতে পায়নি। তারা যেন আবারও মনোবল হারিয়ে ফেলে, কিন্তু মার্সেলো বারবার তাদের ভরসা দিতে থাকে। সে বলে উদ্ধারকারীরা নিশ্চিত তাদের খোঁজ করছে। তখন হঠাৎ নোমা বলে আমাদের রেডিও চালু করতে হবে, কিন্তু রেডিওর ব্যাটারি প্লেনের পিছনের অংশের সাথে পাহাড়ের ওপাশেই পড়ে আছে। আমাদের যত দ্রুত সম্ভব সেখানে যাওয়া দরকার। তারপর নোমা, রবার্তো, ফিতো আর কার্লিতো মিলে রেডি হয় সেখানে যাওয়ার জন্য, এবং তারা 4 জন রওনাও দিয়ে দেয় প্লেনের পিছনের অংশ খোঁজার উদ্দেশ্যে। তারা অর্ধেকটা পথ আসার পর পেছনে ফিরে দেখে তারা যেখানে ছিল সেই জায়গাটিই আর দেখা যাচ্ছে না। তখন তারা বুঝতে পারে উদ্ধারকারীরা হয়তো তাদের ঠিকই খোঁজ করছে, কিন্তু তাদের দেখতে পাচ্ছে না। তারা আশেপাশে তাকিয়ে বুঝতে পারে আবহাওয়া খারাপ হতে চলেছে। তখন ফিতো বলে আমাদের ফিরে যাওয়া দরকার। এরপর তারা 4 জন ফিরে চলে আসে। এভাবেই 7 দিন কেটে যায়। তখন দেখা যায় নোমা পাথরে লেগে থাকা শ্যাওলা খাচ্ছে। এদিকে খাবার শেষ হয়ে যাওয়ায় প্লেনের মধ্যে সবাই আলোচনা করছে যে এখন বেঁচে থাকার জন্য করণীয় কি। রবার্তো তখন সবাইকে বলে বেঁচে থাকার জন্য এখন মৃতদের মাংস খাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। 7 দিন হয়ে গিয়েছে, আমরা ঠিকমতো খাবার পাইনি। এভাবে চলতে থাকলে আমরা সবাই মারা পড়ব। তখন অনেকেই রবার্তোর কথায় সায় দেয়, কিন্তু ক্যাপ্টেন মার্সেলো আর লিলিয়ানা নামের একটি মেয়ে মানুষের মাংস খেতে অস্বীকৃতি জানায়। নোমাও বলে সে এগুলো খাবে না। কোকো তখন বলে
যে বেঁচে থাকার জন্য এগুলো খাওয়া ইলিগেল হওয়ার কথা না, এটাকে অর্গান ডোনেশনের মতো ভাবা যায়। কিন্তু নোমা এটার প্রতিবাদ করে বলে অর্গান ডোনেশনের জন্য তো দেহদাতার সম্মতি থাকতে হয়। এখানে দুই দলের এই তর্কের মুখে সেদিন কেউই মানুষের মাংস খাওয়ার সাহস করে না। যদিও পরদিন ক্ষুধার যাতনায় পাঞ্চু জুতার ফিতা খাওয়া শুরু করে। এদিকে নান্দো খেয়াল করে যে তার বোন সুসি আর নিঃশ্বাস নিচ্ছে না। সবাইকে ডেকে সে সুসির জ্ঞান ফিরানোর চেষ্টা করে। সে কোনোভাবেই মানতে চায় না যে এই কষ্টের জগৎ থেকে সুসি মুক্তি পেয়ে চলে গিয়েছে অন্য জগতে। সেদিন কোকো তার বাবা মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখে। চিঠিতে সে বলে, প্রিয় মা বাবা, আমি জানি না এই চিঠি তোমরা পাবে কিনা। প্লেন ক্র্যাশের পর এখন আমরা 27 জন বেঁচে আছি। আমরা খুব ভালো আছি। খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হবে। অন্যদিকে খাবার ছাড়া 9 দিন পেরিয়ে যাওয়ার পর কেউ আর সহ্য করতে পারে না। ফিতো সবাইকে বলে, আমি পারমিশন দিয়ে গেলাম, আমার মারা যাওয়ার পরে তোমরা আমার শরীর কেটে খেতে পারো। ফিতোর কথা শুনে রবার্তো, পাঞ্চু এরাও একই পারমিশন দেয়। ক্ষুধার কষ্ট সইতে না পেরে ফিতো শেষমেশ কয়েকজন সাথে নিয়ে লাশ থেকে মাংস কেটে খাওয়া শুরু করে। তারা আরো কিছু মাংস কেটে এক পাশে রেখে দেয় শুকানোর জন্য। তো নোমা যখন সেই জায়গার আশেপাশে ঘুরছিল তখন সে খেয়াল করে যে বরফের নিচে আরো একটি সুটকেস আছে। সেটা খুলে তারা তার মধ্যে একটি ছোট রেডিও দেখতে পায়। তাদের মধ্যে রয় নামের একজন ছেলে ছিল যে কিনা ইঞ্জিনিয়ার। রয় সেই রেডিওটা ঠিক করে সিগন্যাল খোঁজার চেষ্টা করে। তবে সেই সিগন্যাল খুঁজে পাওয়াটা তাদের জন্য আরো যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। প্লেনের মধ্যে পাঞ্চু যখন নোমাকে মাংস খেতে বলেছিল তখন তারা শুনতে পায় যে বাইরে বাকিরা চিৎকার করছে। ঘটনা বোঝার জন্য বাইরে এসে তারা জানতে পারে রেডিওতে খবর প্রচার করা হচ্ছে যে তাদের খোঁজার জন্য উদ্ধারকারীরা আর পাহাড়ে যাবে না, কারণ 10 দিন ধরে খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা যে বেঁচে থাকতে পারে এটা আর কেউ বিশ্বাসই করছিল না। তাই সেদিন নোমা আবারও দুজনকে সাথে নিয়ে প্লেনের পিছনের অংশ খুঁজতে বের হয়। কিছু দূর যাওয়ার পর তারা গাস্থন সহ আরো কয়েকজনের লাশ পায়, কিন্তু প্লেনের পিছনের অংশের কোনো সন্ধান পায় না। তবে নোমা হার মানতে চায় না। সে সন্ধ্যা পর্যন্ত খুঁজতেই থাকে, যার ফলে রাতে তারা আর প্লেনে ফিরতে পারে না। বরফ ঝড়ের মধ্যে সেই পাহাড়ে তাদের রাত কাটাতে হয়। এরপর ভোরবেলা বরফের স্তূপ থেকে উঠে কোনো রকমে তারা প্লেনে ফিরে আসে। যাই হোক, দুর্ঘটনার 17 দিন পেরিয়ে গেলেও তারা যখন উদ্ধার পাচ্ছিল না তখন সেই বরফের রাজ্যে নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। হাসি কৌতুক করে একে অন্যকে খুশি করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বিশাল একটা বরফ ঝড় তাদের উপর আশ্রে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে তারা বরফের নিচে চাপা পড়ে যায়। রয়, রবার্তো সহ আরো কয়েকজন সেই বরফ ঠেলে উপরে উঠে। এরপর তারা বাকিদের এক এক করে সাহায্য করতে থাকে। লিলিয়ানার হাজবেন্ড জাবিয়ার বারবার বলতে থাকে যে তোমরা লিলিয়ানার উপর দিয়েই হাঁটছো, কিন্তু কেউ তার কথা বুঝতে পারে না। আর কিছুক্ষণ পরে তারা আবিষ্কার করে যে লিলিয়ানা, কোকো আর দিয়াগো মারা গিয়েছে। তো এই শোক সামলে সবাই যখন ভেতরের পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছিল তখন আবারও একটা বরফ ঝড় তাদের উপর আঘাত হানে। কিছু গুছিয়ে ওঠার আগেই তারা আবারও সর্বশূন্য হয়ে পড়ে। এবার আর বরফ ঠেলে সবাই উঠতে পারে না। বরফের নিচে চাপা পড়ে মারা যায় ম্যাসপন্স, অ্যান্ড্রিক, ক্যালোস সহ তাদের ক্যাপ্টেন মার্সেলো। মারা যাওয়ার আগে মার্সেলো শেষবার হাত উঁচু করে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু জীবন তাকে সেই সুযোগ দেয়নি। জ্বরের কারণে তাদের প্লেন বরফের নিচে চাপা পড়ে যায়, যার ফলে 2-3 দিন তারা আলো বাতাস ছাড়াই সেখানে কাটিয়ে দেয়। এতদিন তো তারা এমন মানুষের মাংস খেয়েছিল যাদেরকে তারা চিনে না, কিন্তু এখন প্লেনের মধ্যে যাদের লাশ আছে তাদের সবাইকে তারা চিনে। তাদের সাথেই কাটিয়েছে গত 17টি দিন, তাই কেউই আর সেসব লাশের মাংস খেতে চায় না। তবে রবার্তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে একটা কাচের অংশ নিয়ে সেই পরিচিতদের লাশ কেটে খেতে থাকে। 4 দিন সেই অন্ধকারে থাকার পর নোমা আর বদ্ধ অবস্থায় থাকতে চায় না, তাই সে প্লেনের একটা জানালা ভাঙার চেষ্টা করতে থাকে। জানালা ভাঙতে গিয়ে নোমার পা কেটে যায় প্লেনের গ্লাসে, তবুও সে বরফ ভেঙে বাইরে আসার একটা পথ খুঁজে বের করে। 4 দিন পর সূর্যের মুখ দেখে তারা প্রচন্ড খুশি হয়। বাইরে এসে আবারও তাদের বেঁচে থাকার সরঞ্জাম খুঁজে বের করতে থাকে। প্রাথমিক সরঞ্জাম খুঁজে বের করার পর রবার্তো, নান্দো আর নোমা মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে উদ্ধারের খোঁজে যাওয়া যায়। রবার্তো বলে যে আমাদের আরো 2 সপ্তাহ এখানে থেকে প্রিপারেশন নেওয়া দরকার, কারণ আমরা এখনো জানি না যে লোকালয় এখান থেকে কত দূরে। নোমা রবার্তোর কথায় সায় দেয়, আর এদিকে বাকিরা বরফ খুঁড়ে তাদের প্লেনের ভাঙা অংশ উদ্ধার করতে থাকে। এখান থেকে সিন শিফট হয় দুর্ঘটনার 34তম দিনে, যেখানে দেখা যায় ফুসফুসে পানি জমে আর্তুরো ধীরে ধীরে মারা যাচ্ছে। দলের সবাই আর্তুরোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। আর্তুরোর গলার কাছে একটি চিঠি পাওয়া যায়, যেটা সে তার বাবা মার উদ্দেশ্য করে লিখেছে, যেখানে সে লিখেছিল আমরা খুব ভালো আছি। আর্তুরোর মৃত্যু দেখে রবার্তো আর বসে থাকতে চায় না। সে নোমা
নোমানন্দ সহ আরেকজনকে নিয়ে প্লেনের পিছনের অংশ খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর নোমার পায়ের ব্যথা সহ্য করতে না পেরে পড়ে যায়। রবার্ত দেখে যে নোমার পায়ের কাটা অংশে ইনফেকশন হয়ে গেছে, তাকে নিয়ে আর আগানো যাবে না। তাই তারা নোমাকে রেখেই এগিয়ে যায়। আর নোমা খোঁড়াতে খোঁড়াতে একাই প্লেনে ফিরে আসে। তবে বাকিরা প্লেনে আসে 2 দিন পর। নান্দো নোমাকে বলে তারা প্লেনের পেছনের অংশ খুঁজে পেয়েছে, সেখানে অনেকগুলো সুটকেস ছিল। তারা সেখানে রামের বোতল, সিগারেট, চকলেট সহ আরো অনেক কিছু পেয়েছে। নান্দো নোমাকে একটা চকলেট খেতে দেয়। বহুদিন পর আসল খাবারের স্বাদ নোমার কাছে অমৃতের মতো মনে হয়। নান্দো আরো বলে যে প্লেনের ব্যাটারিও সেখানে পাওয়া গিয়েছে। রয় রবার্ত সেগুলো ঠিক করার চেষ্টা করছে, মনে হচ্ছে না ঠিক হবে। রয় তবুও চেষ্টা করেই যাচ্ছে। এদিকে একে একে 46তম দিন চলে গিয়েছে। সার্ভাইভারদের মধ্যে কয়েকজনের বডিতে পচন ধরেছে। পাঞ্চু নোমাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু নোমা মানুষের মাংস খেতেই চায় না। অপরদিকে খাবারের অভাবে বাকিরা হাড্ডি থেকে মাংস ছাড়িয়ে খাচ্ছে। একসময় যেটার কথা কেউ কল্পনাও করেনি সেটা এখন রুটিনের মতোই হয়ে গিয়েছে। অন্যদিকে রেডিওও কাজ করেনি। তবে টিনটিন সেখানে এক ধরনের ওয়াটারপ্রুফ কাপড় খুঁজে পায়, যেগুলো সে নান্দোকে দেখায়। নান্দো বলে এটা দিয়ে স্লিপিং ব্যাগ বানানো যাবে, তাহলে সেটা সাথে নিয়ে আমরা উদ্ধারের আশায় খোঁজ লাগাতে পারবো। কাপড় নিয়ে চলে আসার সময় তারা প্লেনের পিছনের অংশে লিখে দিয়ে আসে, আমরা উরুগুয়ান প্লেন ক্র্যাশ সার্ভাইভার। এখন আমরা 17 জন বেঁচে আছি। সিন শিফট হয়ে দেখা যায় দুর্ঘটনার 58তম দিন পার হয়ে গিয়েছে। রবার্তোর নির্দেশে একজন স্লিপিং ব্যাগ বানানো শুরু করে, কিন্তু সেই ব্যাগ রবার্তোর খুব একটা পছন্দ হয় না। সে মানতে চায় না যে এই ব্যাগের মধ্যে শুয়ে পাহাড়ের উপর রাত কাটানো যাবে। এদিকে টিনটিন নোমার ক্যামেরা দিয়ে তাদের দুরবস্থার ছবি তুলতে থাকে। টিনটিনের তোলা ছবিগুলো আগের ছবিগুলোর সাথে তুলনা করলে বোঝা যায় পরিস্থিতি মানুষকে কতটা অসহায় করে তুলতে পারে। নোমা এসব দৃশ্য জানালা দিয়ে দেখতে থাকে। সে বুঝতে পারে যে তার দিন ফুরিয়ে আসছে। ধীরে ধীরে সে নিজের মৃত্যুর কথা বিশ্বাস করতে শুরু করে। আর সে নান্ডোকে ডেকে বলে, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার বডি থেকে মাংস কেটে খেতে পারো, আমি পারমিশন দিয়ে গেলাম। এক সময়ের হার না মানা সাহসী বালক নোমা শেষমেশ জীবনের কাছে হার মেনে যায়। অনেক চেষ্টার পরেও জীবন তাকে শেষ সুযোগ দেয় না। নোমা মারা যায় 1972 সালের 11ই ডিসেম্বর। মারা যাওয়ার সময় তার হাতে একটি চিঠি পাওয়া যায়। সবার হাত ঘুরে সেই চিঠিটা রবার্তোর হাতে এসে পৌঁছায়। সেখানে লেখা ছিল, বন্ধুদের জন্য জীবন দেওয়ার চেয়ে বড় প্রাপ্তির বিষয় পৃথিবীতে আর কিছুই হতে পারে না। নোমার মৃত্যুতে পুরো দলের মাঝে একটা শোকের ছায়া নেমে আসে। পরবর্তী 3 দিন কেউই কোনো রকম সিদ্ধান্ত নেয় না। 61তম দিনে 7 দিনের খাবার আর পানি নিয়ে নান্দো, রবার্তো আর টিনটিন বেরিয়ে পড়ে লোকালয় খোঁজার উদ্দেশ্যে। সাথে নিয়ে যায় সেই স্লিপিং ব্যাগ। সারাদিন পাহাড় চড়ে রাতে তারা পাহাড়ের একটা অংশে স্লিপিং ব্যাগ পেতে শুয়ে পড়ে। বরফ শীতল আবহাওয়ায় রাতে কোনো রকমে তারা প্রাণ বাঁচানোর লড়াই চালাতে থাকে। পরদিন সকালে তারা সেই পাহাড়ের চূড়ায় পৌঁছায়, কিন্তু চূড়ায় পৌঁছাতেই একরাশ হতাশা তাদের ঘিরে ফেলে। রবার্তো তাকিয়ে দেখে যতদূর চোখ যায় ততদূর পাহাড় আর পাহাড়, লোকালয়ের কোনো চিহ্নই নেই। এটা দেখে রবার্তো আশা হারিয়ে ফেলে, কিন্তু নান্দো থামতে চায় না। সে বলে যে আমাদের 3 জনের খাওয়ার জন্য 7 দিনের খাবার আছে। আমাদের মধ্যে একজন যদি ফিরে যায় তাহলে সেই খাবার দিয়ে 10 দিন চালানো যাবে। আমি দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছি যেটার গায়ে কোনো বরফ নেই। আমার বিশ্বাস ওই পাহাড়ের ওপারে গেলেই আমরা লোকালয় পাবো। রবার্তো প্রথমে রাজি হতে না চাইলেও নান্দোর আত্মবিশ্বাস দেখে সে নান্দোর সাথে যাওয়ার জন্য রাজি হয়, কারণ এখানে থাকলে মারা যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই। তাই শেষবারের মতো চেষ্টা করাই যায়। কথা মতো তারা টিনটিনকে প্লেনে পাঠিয়ে দেয়। আর তারা পরবর্তী 10 দিন ধরে পাহাড়ে চড়তে থাকে। বিভিন্ন পাহাড় পেরিয়ে বরফ ভেঙে তারা সেই বরফহীন পাহাড়ের কাছে পৌঁছায়। এদিকে তাদের কাছে থাকা মানুষের মাংসে পচন ধরা শুরু হয়েছে। সেই পচা মাংস খেয়ে রবার্তোর বমি হয় রাতে। তো পরের দিন সকালে রবার্তো আর নান্দো যখন সেখানকার একটি খাল থেকে পানি খেতে থাকে, তখন নান্দো দেখতে পায় পাথরের উপর একটি গিরগিটি বসে আছে। এটা দেখে সে রবার্তোকে ডাক দিলে রবার্তো তার দিকে না তাকিয়ে উল্টো রবার্তো নান্দোকে ডাকে। তখন তারা খেয়াল করে খালের ওপারেই এক লোক ঘোড়ায় চড়ে দাঁড়িয়ে আছে। এতদিন পর মানুষের দেখা পেয়ে তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু খালের ওপার থেকে লোকটা কিছুতেই তাদের কথা বুঝতে পারছিল না। তাই সে একটা কাগজ আর পেন্সিল পাথরে মুড়ে তাদের দিকে ছুঁড়ে দেয়। তারপর নান্দো সেই কাগজের মধ্যে তাদের পরিচয় এবং বিস্তারিত লিখে দেয়। নান্দোর লেখা সেই কাগজ নিয়ে একজন চলে যায় চিলির এয়ার রেস্কিউ সার্ভিস অফিসে। লেখা পরে সেখানকার কর্মকর্তা ইমিডিয়েট অ্যাকশন নেয়। এদিকে নান্দো আর রবার্তোকে সেই লোকটি বাড়িতে নিয়ে আসে যে তাদের প্রথমে দেখেছিল। এরপর তাদেরকে ভালো খাবার খেতে দেয়। 72 দিন পর খাবার পেয়ে তারা কবজি ডুবিয়ে খেতে থাকে। এর মধ্যে খবর পেয়ে চিলির সমস্ত নিউজ মিডিয়া ইন্টারভিউ নিতে চলে আসে। অপরদিকে দলের বাকি 14 জন যখন রেডিও শুনছিল, তখন সেখানে তাদের উদ্ধার করতে আসা ঘোষণার প্রচার করা হয়। ঘোষণা শুনে সেই 14 জন বাড়ি ফেরার জন্য তৈরি হতে থাকে।
তারা সেখানে পাওয়া ব্রাশ দিয়ে দাঁত মেজে চুলে ক্রিম মেখে সাজগোজ করতে থাকে। রবার্ট তো চিলির সেই গ্রামে থেকে যায় আর তার কাছে থাকা মানুষের মাংসগুলো দাফন করে দেয়। আর নান্দো উদ্ধার টিমের সাথে হেলিকপ্টারে করে সেখানে যায়। গুস্তাভো রেডি হওয়ার সাথে সাথে নোমা, মার্সেলো সহ আরো যারা মারা গিয়েছে সবার একটা করে স্মৃতি সুটকেজে ভরতে থাকে সাথে নিয়ে যাবে বলে। সেখানে সে আর্তুরের সেই চিঠিটাও নেয়। উদ্ধারকারী হেলিকপ্টার যখন তাদের উপর দিয়ে উঠছিল তখন সেই মুহূর্তে ভিডিও ধারণ করে চিলির এক সাংবাদিক, আর সেই অরিজিনাল দৃশ্যটাই এই মুভিতে দেখানো হয়। তো সবাই যখন হেলিকপ্টারে উঠছিল তখন গুস্তাভো সেই সুটকেস নিয়ে হেলিকপ্টারে উঠতে যায়। তখন হেলিকপ্টারের একজন ক্যাপ্টেন তাকে বলে সুটকেস ওখানেই ফেলে দিতে। তখন গুস্তাভো বলে এই স্মৃতি বহনকারী সুটকেস আমাকে নিতে না দিলে আমি হেলিকপ্টারেই উঠবো না। তখন বাধ্য হয়ে তাকে সুটকেস সহই হেলিকপ্টারে তোলা হয়। আর বরফের মাঝে পড়ে থাকে তাদের ব্যবহৃত পানির মেশিন, রাগবি বল আর ফাঁকা প্লেন। খবর পেয়ে চিলির সেই শহরে ছুটে আসে তাদের সবার পরিবার। তাদের হাড্ডিস আর ময়লা শরীর যখন হসপিটালে নেওয়া হয় তখন তাদব দুনিয়ার লোকজন এক হয় তাদের এক নজর দেখতে। তারা সেই 16 জনকে দেখতে চায় যারা তাদের অদম্য ইচ্ছাশক্তির ফলে 72 দিন পর বেঁচে ফিরেছে এক মৃত্যুকূপ থেকে। হসপিটালে যখন তাদের গোসল করে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল তখনও তাদের বিশ্বাস হচ্ছিল না যে তারা স্বপ্ন দেখছে নাকি সবকিছু বাস্তব। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা সন্তান, ভাই ও বাবাকে ফিরে পেয়ে তাদের পরিবার যেন নতুন জীবন পায়। আর এই 16 জনের কিছু অরিজিনাল ছবি দেখানোর মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে নিজের মতামতটা জানিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।